আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আমাদের রেগুলার আয়োজন ম্যারাথন এক্সারসাইজ ক্লাসে চলে এসেছি, যেখানে আমরা শুধুমাত্র এই পর্যন্ত যে টপিকগুলো ক্লাসে পড়ানো হয়েছে সেই টপিকের উপর ভিত্তি করে আমরা এক্সারসাইজ করব আর কি। ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আদারওয়াইজ আপনাদের নোটিফিকেশন পেতে সমস্যা হবে, কারণ সবসময় তো লিঙ্ক দেওয়া পসিবল হয় না সবার কাছে। সাবস্ক্রাইব করা থাকলে আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন এবং ক্লাসে যুক্ত হতে পারবেন, ঠিক আছে? বিষয়টি ইনশাল্লাহ খেয়াল রাখবেন। সো আমাদের এই এক্সারসাইজ পর্ব হচ্ছে পূর্বের ক্লাসে আমরা যে সকল টপিক শেষ করেছি, যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্স, পাশাপাশি আপনার সিকোয়েন্স অফ টেন্স, এগুলো কিন্তু শেষ করা হয়েছে। সো এই টপিকগুলো যাতে আমরা ভুলে না যাই, তাই আমরা এরকম একটা আয়োজন করি, এক্সারসাইজের আয়োজন করি, যে এক্সারসাইজ করতে করতে আমরা টপিকগুলো কী করব, আবার মনে করব। সো তারই ধারাবাহিকতায় আমরা আজকে টপিক নিয়ে এসেছি রাইট ফর্ম অফ ভার্ব। অন্য দিন আবার অন্য টপিক নিয়ে আলোচনা হবে। সো আজকে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। বলা বাহুল্য, যাদের রাইট ফর্ম অফ ভার্বে বেসিক স্ট্রং, অথবা যারা কিনা আমাদের যে ফ্রি মাস্টার বই শেষ করার মিশন কোর্সে যারা যুক্ত আছেন, যারা কিনা রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসগুলো করছেন, তারাই কিন্তু ভালো বুঝতে পারবেন। তাছাড়া কিন্তু আজকের ক্লাসটা বুঝতে অনেকের অনেক সমস্যা হবে, ঠিক আছে? জিনিসটা মাথায় রাখবেন ইনশাল্লাহ। সো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাচ্ছি। 150 নাম্বার থেকে শুরু হইল, কারণ এর আগেরগুলো আমরা অলরেডি অন্যান্য বিভিন্ন পর্বে করেছি। হ্যাঁ, ঠিক আছে। নো সুনার হ্যাড আই কেম দেন হি ওয়েন্ট। দেখি যেটা কী বলছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি আসতে না আসতে সে চলে গেল। দেখেন, নো সুনার হ্যাড, হ্যাডের পরে ভার্বের V3 হয়, এটা আমরা সবাই জানি, আগে ক্লাসে পড়ছি। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে ভার্বের V3 হয়। নো সুনার হ্যাড এটা একটা ফ্রেজ, যেহেতু V3 হয় নাই এটা কাটা, যেহেতু নো সুনার পরে হ্যাড নাই এটা কাটা, নো সুনার হ্যাড আছে আই কাম, V3 হয়েছে। তো নো সুনার হ্যাড থাকলে তার জোড়া হয় দেন, THAN, দেন, দেন। এই যে দেন না লেখে দেন লেখছে, এটাও কাটা, সব ক্লাসে পড়াইছি। হ্যাঁ, সো নো সুনার হ্যাড লিখছে, V3ও করছে, দেনও লিখছে, যার কারণে ডি নাম্বারটা হয়ে গেছে। দেখেন নিবন্ধনে আসছে হুবাহু কমন আমাদের পড়ার পূর্বের পড়া থেকে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখি তো কী বলছে শিক্ষার্থীরা। নো সুনার হ্যাড আর স্ক্রাচলি হ্যাড একই জিনিস। হ্যাডের পরে ভার্বের V3 হয়, বিন V3 আছে, স্টার্টেড V3 আছে, সবগুলো এখানে V3 আছে, তার মানে এটা একটু কঠিন করছে। তাইলে নো সুনার হ্যাডের জোড়া যেমন দেন, দেন, এটা খালি ভুল ছিল। এই যে দেন যেমন জোড়া, স্ক্রাচলি হ্যাডের জোড়া হচ্ছে আপনার ওয়েন। এই জিনিসটা ক্লাসে পড়াইছিলাম, ভুলে গেলে মনে করে দিলাম। হোয়েন হচ্ছে স্ক্রাচলি হ্যাডের জোড়া। তো এখানে বাট আছে, জোড়া মিলে নাই, বাট আছে, জোড়া মিলে নাই, হোয়েন আছে, জোড়া মিলছে, দেন আছে, জোড়া মিলে নাই। এটা আপনার V3-র দিক দিয়ে একটু কঠিন করছে, কিন্তু জোড়ার দিক দিয়ে একবারে সোজা। এইখানে উপরেটা দেখেন দেন, 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 জোড়া আবার মিলছিল, V3-তে কাহিনী করছে। এটা V3 সবগুলাই করছে, কিন্তু জোড়াতে কাহিনী করছে। শুধুমাত্র সি নাম্বার ছাড়া হোয়েন কোথাওই নাই, তো সি নাম্বারটাই উত্তর। এটাও দেখেন নিবন্ধন পরীক্ষাতে কিন্তু চলে আসছে। সহকারী পরিচালক পদে 2016 সালে আসছে, অনেক বড় একটা পোস্ট। হোয়াট ডাজ দ্য ফলোইং সেন্টেন্স মিন। এই সেন্টেন্সটার মানে জানতে চাইছে। দে হ্যাভ ইয়েট টু মেক এ ডিসিশন, মানে তারা ইয়েট মানে এখনও ডিসিশন নেয় নাই, ডিসিশন নিবে, এরকম কিছু একটা। দে হ্যাভ মেড এ ডিসিশন, না ডিসিশন নেয় নাই, এখন ডিসিশন নেয় বাকি আছে। দে আর রেডি টু মেক এ ডিসিশন, ডিসিশন নিতে প্রস্তুত কিনা জানি না। দে আর অ্যাবাউট টু মেক এ ডিসিশন, তারা প্রায় ডিসিশন নিবে, ডিসিশন নেওয়ার জন্য প্রস্তুত। দে হ্যাভ নট মেড এ ডিসিশন, হ্যাঁ, দে হ্যাভ ইয়েট টু মেক এ ডিসিশন, মানে তারা কিন্তু এখন ডিসিশনটা নেয় নাই, ডিসিশনটা নিবে, নেয় নাই। সো এখন কি রেডি আছেন নাকি প্রায় নিবে এরকম একটা বিষয়গুলো কিন্তু কিছু বলে নাই। তাহলে এইখান থেকে সংক্ষেপে একটা শর্ট নোট করেন, ইয়েট ইজ ইকুয়াল টু নেগেটিভ। এই নোটটা সবাই করে ফেলেন। কি বললাম শিক্ষার্থীরা, ইয়েট ইজ ইকুয়াল টু নেগেটিভ। এই নোটটা করলে আশা করি আর কারো ভুল হবে না। নেগেটিভ আছে শুধুমাত্র এই জায়গাটাতে।
তো সি নাম্বার অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল এটা, 15 নাম্বারটা, আমি নিজেও দাগ দিয়ে রাখছি। ওকে, 16 নাম্বার দেখেন, সায়েন্টিস্ট হ্যাড জাস্ট ডিসকভার্ড এ নিউ প্ল্যানেট মানে গ্রহ। আচ্ছা, সায়েন্টিস্ট ড্যাশ ডিসকভার এ নিউ প্ল্যানেট, এখানে অতীতের পাস্টের কোনো কথা লেখে নাই, ইয়েস্টারডে বা 20 বছর আগে, তাইলে হ্যাড এগুলো আসবে না। আর আমি নিজে পড়াইছি যদি জাস্ট থাকে সেন্টেন্সে, জাস্ট নিজে পড়াইছি, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, এগুলার পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ অথবা হ্যাজ, এরপর ভার্বের 3 নাম্বার ফর্ম। সো হ্যাভ আছে শুধুমাত্র এইটাতে আর এইটাতে, জাস্ট আছে, আর ভার্বের 3 নাম্বার ফর্ম ডিসকভারে নাই, ডিসকভার্ডে আছে। সো অবভিয়াসলি ডি নাম্বার উইল বি দ্য কারেক্ট ওয়ান। হি স্পিক্স অ্যাজ ইফ, পুলাপান অ্যাজ ইফ মানে যেন, এটা টাইম ফ্রেমে পড়ছে। টাইম ফ্রেম কী জিনিস না জানলে আমার রেকর্ড ক্লাসগুলো একটু দেখে নেবেন, এই প্লে লিস্টে আছে আমার চ্যানেলে, প্লে লিস্টে গিয়ে দেখবেন যে মাস্টার বুক নামে একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে গেলেই 5-6টা ক্লাস এর মধ্যে টাইম ফ্রেমের একটা টপিক পাবেন, নিজেকে খুঁজে বের করতে হবে। তো টাইম ফ্রেমের আগের অংশ যদি প্রেজেন্ট হয়, পরের অংশ হয় পাস্ট, এইটা নিয়ম। তো যেহেতু আগের অংশ প্রেজেন্ট হয়েছে তো এই অংশ পাস্ট হবে, নো প্রেজেন্ট নিউ পাস্ট, নো প্রেজেন্ট নোন V3, অবশ্যই বি নাম্বার উত্তর হবে। দেখেন এগুলো নিবন্ধনে কত পরিমাণে আসে, যমুনা ব্যাংকেও আসছিল আগেরটা, এই যে হ্যাজের নিয়ম, জাস্টের নিয়মটা আসছিল। আচ্ছা, আওয়ার কোম্পানি মেড এ লস্ট লাস্ট ইয়ার বাট দিস ইয়ার, লাস্ট ইয়ারের কথা শেষ, বাট দিস ইয়ার এখন বর্তমানের কথা, উই রিকভার্ড দ্য সেলস উই লস্ট প্রিভিয়াসলি। যেহেতু রিকভার RECOVER, রিকভারের V3 রিকভার্ড আছে, তাইলেই তো এখান থেকে বোঝা যায় শিক্ষার্থীরা, রিকভারের V3 যেহেতু রিকভার্ড আছে, তার মানে হ্যাভ হ্যাজের পর ভার্বের V3 হয়, ওই হ্যাভ হ্যাজ বসাইতে হবে। দিস ইয়ার মানে এই বছর আছে দেখে আর হ্যাড বসানো যাবে না, তাহলে হ্যাভ বসাইতে হবে, কারণ হ্যাভ বা হ্যাজের পর কিন্তু আপনার ভার্বের V3 হচ্ছে, হ্যাভ রিকভার। ঠিক আছে, তারপরে খেয়াল করেন আওয়ার কোম্পানি, এটা তো পড়ছি 156, উড ইউ মাইন্ডের পর সরাসরি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটা অনেকবার পড়াইছি, ওপেনিং এক কথায় শেষ। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, হ্যাবের পর V3 হয়, V3 হয় নাই, ডিডের পর আর V3 হয় না, এটা হ্যাবের পর V3 হয়, V3 এখানে হইতেছে কিন্তু এখানে হ্যাড নাই, ডিড আছে, তার মানে এটা হবে না। হ্যাবের পর V3 এটা হইতে পারে, নান অফ দ্য অ্যাবভ, হ্যাঁ এই দুইটা তো নাই, কিন্তু এই যে এইটা হয়েছে। হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক ইয়েট, এই যে ইয়েট আছে, যাকে হ্যাবের পর ভার্বের V3, ফিনিশের V3, ফিনিশড বসছে, সেটা ভালো করে দাগে রাখবেন, ইম্পর্টেন্ট আছে। 158 নাম্বার খেয়াল করেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আই হ্যাড লেফট মাই কলেজ ইয়েস্টারডে, আই লেফট মাই কলেজ ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কি গতকাল, গতকাল তো একটা অতীতকাল, অতীত হলে কি ভার্বের পাস্ট করতে হয়, এখানে লেখছে এ নাম্বারে হ্যাড লেফট, আর বি নাম্বার লেখছে শুধু লেফট। একটু বলেন তো দেখি কোনটা ভার্বের পাস্ট ফর্ম, হ্যাড লেফট হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আর লেফট হচ্ছে পাস্ট টেন্স। কেন? কারণ ইয়েস্টারডে থাকলে পাস্ট হয়, সিম্পল পাস্ট হয়, ঠিক আছে, যার কারণে আই লেফট মাই কলেজ এটা হচ্ছে উত্তর। তারপরে দেখেন শিক্ষার্থীরা, রামিজ ইয়েস্টারডেতে আসছে গতকাল, তাহলে পাস্ট হবে, কাম পাস্ট, এই যে কেম, কিন্তু কোনো কথাই নেই, CAME কেম, অ্যান্ড ড্যাশ এগেন টুমোরো, এবং আগামীকাল আসছে না আসবে মানে ভবিষ্যৎ। সবসময় মনে রাখবেন ভবিষ্যৎ বলতে উইল হয়, কী হয় শিক্ষার্থীরা, উইল হয়, অ্যান্ড উইল কাম টুমোরো, এবং ভবিষ্যতেও আসবে। উড ইউ মাইন্ডের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, একটু আগেই পড়ছি। তারপরে চুজ দ্য কারেক্ট ফর্ম, 161 নাম্বারটা দেখেন,
চুজ দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার কোনটা? আমি নিজে পড়াইছি শিক্ষার্থীরা, হোয়াইল দেখা খুব চেনা পরিচিত জিনিস মনে হইলো। হোয়াইলের পর সাবজেক্ট, তারপরে এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার, এরপরে ভার্বের সাথে আইএনজি। ওয়াইল এরপরে সাবজেক্ট এম ইজ আর ভার্বের সাথে আইএনজি। তাইলে সাবজেক্ট দিছে কিন্তু আইএনজি করে নাই, সাবজেক্ট দিছে কিন্তু এম ইজ আর দেয় নাই ভার্বের সাথে আইএনজি। এগুলো সব কিন্তু আমি পরে রাখছি শিক্ষার্থীরা। সাবজেক্ট দিছে এম ইজ আর ওয়াজ আর দিছে ভার্বের সাথে আইএনজি, একই জিনিস কিন্তু এখানে ওয়াকের তোমার করছে, পাস্ট করছে, আইএনজি যুক্ত করে নাই, তার মানে এটা হইল না আইএনজি। এইটা সাবজেক্ট এম ইজ আর ভার্বের সাথে আইএনজি। সো এটা খুবই সিম্পল, আমি এটা অনেক পড়াইছি। ডি নাম্বার, সরি 162 নাম্বার দেখেন, এটা বি নাম্বার হয়েছে 162 নাম্বার দেখেন। বারবার আপনাদের পড়াইছি, সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে, এর পরে যদি কোনো ভার্ব থাকে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এটা অনেক পড়ানো হয়েছে। সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে, এর পরবর্তী যদি কোনো ভার্ব থাকে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো একটা ভার্ব আছে, এর সাথে আইএনজি যুক্ত হওয়ার কথা ছিল, এর সাথে আইএনজি যুক্ত হওয়ার কথা ছিল, এর সাথে আইএনজি যুক্ত হওয়ার কথা ছিল, এর সাথেও আইএনজি যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু লাস্টলি ডি নাম্বারটাতে আইএনজি যুক্ত হয়েছে। তো কারেক্ট কোনটা? ডি নাম্বারটাই। তারপরে আগান শিক্ষার্থীরা, 163 নাম্বার খেয়াল করেন। হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স? হি হ্যাড অ্যারাইভড বিফোর হি লেফট। এই যে বিফোরটা কিন্তু শিক্ষার্থীরা টাইম ফ্রেমে পড়ছে, টাইম ফ্রেমে পড়ছে, বুঝতে পারছি? তো যেহেতু টাইম ফ্রেমে পড়ছে, তাহলে যদি একটা অংশ পাস্ট হইলে তারপরের আগের অংশটা কী হবে? পাস্ট পারফেক্ট, ঠিক আছে না? মানে প্রেজেন্টের নিচে পাস্ট, পাস্টের নিচে কি বলেন তো? পাস্ট পারফেক্ট। তাইলে পাস্ট দেওয়া আছে, দেওয়া নাই কোনটা? পাস্ট পারফেক্ট। আমরা এই জন্য পাস্ট পারফেক্টে লিখব, মানে পাস্টটা দেওয়া আছে, লেফট দেওয়া আছে। এটা আগের অংশ, যদিও মনে হচ্ছে আগের অংশ, কিন্তু বাংলা করলে এই অংশটা পরে চলে যায়। সো এই অংশটা পাস্ট পারফেক্ট করতে হইলে হ্যাড অ্যারাইভ লিখতে হবে। এছাড়া হ্যাড লেফট উল্টা পাল্টা লিখছে, অ্যারাইভ লিখছে, হ্যাড লেখে নাই, অ্যারাইভ লিখছে কিন্তু হ্যাভ লিখছে। তো আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট, টাইম ফ্রেমে পড়ছে আর কি। তারপরে দেখেন শিক্ষার্থীরা, আই শ্যাল, শ্যাল হচ্ছে গিয়ে ভার্ব, আই শ্যাল ডু দাস, আই শ্যাল ডু হইতে পারে। শ্যাল হচ্ছে মডাল, শ্যালের পরে বেস ফর্ম বসে, শ্যালের পরে কি বসে শিক্ষার্থীরা? বেস ফর্ম বসে। তো আই শ্যাল ড্যাশ দ্য সাম বিফোর দ্য টিচার কামস। ডু দিতে পারেন, সমস্যা নেই। হ্যাভ ডান দিছে, আপনি ডু কিন্তু দিতে পারেন, সমস্যা নেই। তবে এটা একটা বিষয় যে বিফোর আফটার থাকলে টেন্স একটু চেঞ্জ হয়, এক হয় না। তো এটা যেহেতু প্রেজেন্ট হয়েছে, ডি দিলে তো প্রেজেন্ট হয়ে যাবে। ডি না দিয়ে হ্যাভ ডান দিলে টেন্সের একটা চেঞ্জ থাকে। এটা একটু স্পেশাল থেকে আমি দাগিয়ে রাখতেছি, আপনারাও বইতে দাগিয়ে রাখেন। এটা টাইম ফ্রেম থেকে আসে নাই, এটা নর্মাল থেকে আসছে যে এটা অংশ প্রেজেন্ট হলে এটাও প্রেজেন্ট। কিন্তু বিফোর আফটারের নিয়ম, এখানে একটু টেন্সগুলো একটু চেঞ্জ হয়, বুঝতে পারছি শিক্ষার্থীরা? সো এর জন্য আমরা হ্যাভ ডান উত্তর করব, প্রেজেন্ট করব না। প্রেজেন্ট কই লেখা? কামস, প্রেজেন্ট করব না। তাহলে প্রেজেন্ট করলে যদি ডো করি, দুইটা প্রেজেন্ট হয়ে যায়। এটার মাধ্যমে টেন্স আমরা চেঞ্জ করে দিছি। 165 দেখেন শিক্ষার্থীরা, চিলড্রেন শুড অবে দেয়ার প্যারেন্টস। চিলড্রেন শুড অবে দেয়ার প্যারেন্টস। এখানে শুড কোন ভার্ব বলেন তো শিক্ষার্থীরা? শুড কিন্তু মডাল ভার্ব, এটা আমি নিজে থেকে আপনাদের পড়াইছি। এখানে শুড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। আর আলেকজান্ডার গ্রাহাম বেল যে টেলিফোন আবিষ্কার করছে, আজকে করছে না আগে করছিল? আগে করছিল। তাই এখানে কি লিখতে হবে? অতীতের জন্য ইনভেন্টেড। কি লিখতে হবে? ইনভেন্টেড, ঠিক আছে শিক্ষার্থীরা? আরিফ ড্যাশ ইজ ওয়ার্ক বাই দ্য টাইম হিজ ফ্রেন্ডস অ্যারাইভ। আচ্ছা, তাহলে দেখেন শিক্ষার্থীরা, একটু যদি আপনারা এই জিনিসটার বাংলা করেন তাইলে বুঝবেন যে আরিফ ড্যাশ হিজ ওয়ার্ক বাই দ্য টাইম হিজ ফ্রেন্ডস অ্যারাইভ। তার ফ্রেন্ডের অ্যারাইভ হওয়ার আগে, বাই মানে এখানে আগে বুঝাইছে, তার ফ্রেন্ডের অ্যারাইভ হওয়ার আগে
আসিফ কাজটা শেষ করছে না, করে রাখবে। বাই দ্য টাইম হিজ ফ্রেন্ডস অ্যারাইভ, তার ফ্রেন্ডের আসার আগে আসিফ কাজটা শেষ করে রাখবে। তাহলে ভবিষ্যৎ বুঝাইলে কি হয়? উইল হয়। আর তার ফ্রেন্ড আসার আগে কাজটা করছে, যদি এভাবে বলেন তাহলে পাস্ট হয়। পাস্ট আছে নাকি দেখেন তো? পাস্ট পারফেক্ট আছে, পাস্ট নাই। পাস্ট আছে, পাস্ট কিন্তু নাই। তাইলে অজ্ঞতা কি করবেন? অজ্ঞতা অবশ্যই আপনাকে উইল ফিনিশ দিতে হবে, যে আরিফ তার কাজটা শেষ করে রাখবে বাই দ্য টাইম হিজ ফ্রেন্ডস অ্যারাইভ, তার বন্ধু আসার আগে কাজটা সে শেষ করে রাখবে। 168 দেখেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। দেখেন তো শিক্ষার্থীরা, আই উইশের পর পাস্ট টেন্স হয়, কিন্তু ওয়াজ বা ওয়ার ব্যবহারের প্রয়োজন পড়লে সর্বদা ওয়ার বসে। ওয়ার নাই, ওয়ার নাই, ওয়ার নাই, শুধুমাত্র ওয়ার আছে, যেটা ধরি নাই সি নাম্বারে। এটা সব এগুলো পড়াইছি। 21 নাম্বার খেয়াল করেন শিক্ষার্থীরা, অ্যাজ দে ওয়েটেড, যেহেতু তারা ওয়েট করছে, রহিম আর্গিউড এগেনস্ট ওয়ার, সে যুদ্ধের বিরুদ্ধে কথা বলছে। তারপরে দেখেন ওয়াইল আছে, সাবজেক্ট আছে, অ্যামিজার খোঁজেন, আইএনজি খোঁজেন, আইএনজি অ্যামিজার কিচ্ছু নাই। সাবজেক্ট আছে, আইএনজি অ্যামিজার কিচ্ছু নাই। এই যে আইএনজি আছে, আইএনজি আছে, তবে ডি নাম্বারে অ্যামিজার নাই, কিন্তু সি নাম্বারে অ্যামিজার ওয়াজ আছে। বুঝাই যাচ্ছে সি নাম্বার উত্তর, ভেরি সিম্পল। ইট ইজ হাই টাইমের পরে পাস্ট টেন্স হয়, এটা আমি নিজে পড়াইছি ক্লাসে। তাহলে গিভ এর পাস্ট কি? গেভ, হুবাহু কমন। আই এম লুকিং ফরওয়ার্ড, এই লুকিং ফরওয়ার্ড টু প্লাস ভার্বের সাথে আইএনজি হয়। পৃথিবীর কোটি কোটি ক্ষেত্রে, কোটি কোটি বিষয়ের ক্ষেত্রে টু এর পরে ভার্ব হয়, ভার্ব V1 হয়, যেমন টু সি। তবে লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এগুলার পরে টু SEEING সিইং হয়। শুধুমাত্র লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এগুলো নিয়ে আমি আলাদা একটা ক্লাস নিছি আপনাদের, ঠিক আছে? তো ওইটাই, ওই যে টু তো ছিল না, টু সিইং, ঠিক আছে? এই উপসহকারী প্রকৌশলী 2013 সালে আসে। দেখেন সিন্স 1996, এই যে সিন্স বা ফর, এটা আমি নিজ হাতে আপনাদের পড়েছি। সিন্স বা ফর, এটা হচ্ছে আপনার পিরিয়ড অফ টাইম অ্যান্ড পয়েন্ট অফ টাইমের উদাহরণ, ঠিক আছে? পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইম, অর্থাৎ সিন্স বা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তিনটা, রাহিম যেহেতু সিঙ্গুলার তাই হ্যাভ, আর কন্টিনিউয়াস যেহেতু তাহলে বি ভার্বের V3 BEEING বিং, তারপরে সরি হ্যাজ এবং বি ভার্বের V3 বিং, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি, LIVING। যাদের কাছে এটা কঠিন লাগলো অবশ্যই প্রিভিয়াস ক্লাস করতে হবে। প্রিভিয়াস ক্লাসে আমি এগুলো ক্লিয়ার করে পড়াইছি, টাইম ফ্রেম, সিন্স এবং ফরের বিষয়টা। তো সিন্স বা ফর যদি সেন্টেন্সে থাকে এবং টাইম ফ্রেম বোঝায়, সময় বোঝায়, টাইম ফ্রেম কি একটা সময়? সিন্স 1996 থেকে, এই সময় থেকে রহিম ড্যাশ ইন ঢাকা, রহিম হ্যাজ বিন লিভিং ইন ঢাকা। তো টাইম ফ্রেমের ক্ষেত্রে, এই সিন্সের ক্ষেত্রে, পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হয়, মানে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লুরালের ক্ষেত্রে হয়। রহিমের পরে তো অবশ্যই হ্যাজ বিন হবে, যেহেতু রহিম সিঙ্গুলার, তারপরে যেহেতু কন্টিনিউয়াস বলেছি ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? তো শিক্ষার্থীরা 172 নাম্বার আমরা খুব সুন্দর করে বুঝলাম যে টাইম, পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম, অর্থাৎ সিন্স বা ফর থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করি। এগুলা আশা করি যারা রেগুলার ক্লাস করছেন অথবা যারা মাঝখান থেকে যুক্ত হয়েও রেকর্ডিং ক্লাসগুলো ঠিক মতো করছেন, তাদের কাছে এগুলো কিন্তু ব্যাপার না। তারপর যদি কারো কোনো নাম্বারের সমস্যা হয় কোশ্চেন করবেন। দেখেন 173 নাম্বার দেখেন, এই যে হুইচ ওয়ান ইজ কারেক্ট, আই উইশের পর সর্বদাই ওয়ার হয়। দেখেন এই যে ওয়ার আছে, দেখছেন? শেষ, আই উইশ, আই এম, হ্যাভ, ওয়াজ, ওয়ার, দেখছেন? শি ফাউন্ড দ্য বয় ক্রাই। তাহলে দেখেন আমরা বারবার পড়ছি যে একটা ভার্বের পর যদি আর একটা ভার্ব বসে, সেই ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। এটা বারবার আমরা পড়ছি, শি ফাউন্ড দ্য বয় ক্রাইং, এটা ছাড়া কোথাও আইএনজি যুক্ত নাই। দেখেন 175 খেয়াল করেন, লাস্ট নাইট, এটা কি আজকের কথা না অতীতের কথা? যেহেতু অতীতের কথা তাহলে পাস্ট হবে ইডি।
দেখছেন ইট ইজ হাই টাইমের পরেও পাস্ট টেন্স হয়, এটাও আমরা বারবার পড়ছি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, আই উইশ, এগুলোর পরে পাস্ট টেন্স হয়, বারবার পড়ছি। তাই লিভ, LEAVE, লিভের পাস্ট কি? লেফট। দেখছেন এগুলো এখন এক কথায় উত্তর হয়ে গেছে। এই যে ইট ইজ হাই টাইম, তাহলে আবারও পাস্ট হবে ওয়েন্ট। এবার আবার দেখেন 176, ইট ইজ টাইম, একই জিনিস বারবার এক কথাই বলতেছি। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এবং আই উইশ, এগুলোর পরে পাস্ট টেন্স হয়। আমরা অনেকবার ক্লাসে পড়ছি, এখানেও দেখতেছি, জাস্ট খালি ডিভিশন আপনাদের করাই দিচ্ছি। ইট ইজ হাই টাইম, এখানে পাস্ট কোনটা? গোয়ের পাস্ট ওয়েন্ট, অবশ্যই বি নাম্বার হবে। উই ওয়েন্ট হোম, এটি বুঝতে সময় চলে আমরা বাসায় চলে যাই। ইট ইজ হাই টাইম উই ড্যাশ আর অ্যাটিটিউড, অ্যাটিটিউড বদলানোর এখনই আসল সময়, পাস্ট দেখে চেঞ্জড হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? আচ্ছা, তারপরে দেখেন the leaders of the two countries dash an arrangement to avoid future conflict. আচ্ছা, তাহলে দ্য লিডার্স অফ টু কান্ট্রিজ, আমরা জানি বড় সাবজেক্ট হলে অফের আগের অংশটা নিতে হবে। অফের আগের অংশে কী আছে? লিডার্স আছে। এটাও কিন্তু আমরা পড়েছি যে সাবজেক্ট যদি বড় হয় অফের আগের অংশটা হচ্ছে মেইন সাবজেক্ট। লিডার্স, এখন লিডার্সের পরে তো হ্যাভ, হ্যাভ সব জায়গায় আছে। এখন হ্যাভের পরে আপনার কি হয়? হ্যাভের পরে ভার্বের V3 হয়। দেখতেছেন যে হ্যাভ রিসেন্টলি রিচ, V3 নাই, হ্যাভ নাই, এ বিশেষ, সিতেও V3 আছে, ডিতেও V3 আছে। তবে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট দেখে আমি আপনাদের দাগ দিয়ে দিচ্ছি। এই যে আমরা তো সবাই জানি শিক্ষার্থীরা, এলওয়াই যুক্ত ওয়ার্ড একটা অ্যাডভার্ব, তাই না? এই যে রিসেন্টলি, এটা একটা অ্যাডভার্ব, রিসেন্টলি এটা একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্বের শিক্ষার্থীরা একটা প্লেসমেন্ট আছে। প্লেসমেন্ট হইল হ্যাভ এবং V3 এর মাঝখানে অ্যাডভার্ব হয়। যদি প্রশ্নে ভালো করে শিখে রাখেন, আমি দাগ দিয়ে রাখছি 179, প্রশ্নে যদি অ্যাডভার্ব থাকে শিক্ষার্থীরা, প্রশ্নে কি থাকে? অ্যাডভার্ব। তাহলে সেই অ্যাডভার্বটা হ্যাভ, তার মাঝখানে অ্যাডভার্ব, তারপরে ভার্বের V3, মানে হ্যাভ এবং ভার্বের V3-র মাঝখানে অ্যাডভার্ব হয়। হ্যাভ না থেকে হ্যাড থাকতে পারে, না থেকে হ্যাজ থাকতে পারে। সো এইগুলা আর ভার্বের V3 মাঝখানে অ্যাডভার্ব হয়। দেখেন, দ্য লিডার্স অফ টু কান্ট্রিজ হ্যাভ রিসেন্টলি রিচড অ্যান এগ্রিমেন্ট টু অ্যাভয়েড ফিউচার কনফ্লিক্ট। ফিউচারে আর কনফ্লিক্ট করবে না, এই মর্মে তার একটা এগ্রিমেন্ট, চুক্তিপত্র করছে আর কি। ঠিক আছে? তো এ নাম্বারটা কেন হলো না? V3 নাই, বি নাম্বারটা তো হ্যাভই নাই, কিচ্ছু এটা হয় নাই। সি নাম্বারে দেখেন হ্যাভ V3 আছে, এখানেও হ্যাভ V3 আছে, তারপরে আপনার অ্যাডভার্বের নিয়মটা অ্যাপ্লাই হয়েছে। অ্যাডভার্ব মাঝখানে বসে, এখানে মাঝখানে বসে না, এখানে বসছে। ঠিক আছে? তো 179 পরে দেখেন 180 খেয়াল করেন শিক্ষার্থীরা। সেলিম ইজ অ্যাবসেন্ট বিকজ হি ড্যাশ এ কোল্ড। সেলিম অ্যাবসেন্ট, প্রেজেন্ট আছে, তাহলে আমারও এই অংশে প্রেজেন্ট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস তো নয়, আগের অংশে প্রেজেন্ট আছে, তা আমার এই অংশে প্রেজেন্ট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে নাকি, আইএনজি আছে নাকি আগের অংশে? নাই তো, তাহলে এটা হবে না। হিয়ের পরে কখনো হ্যাভ হয় না, সবাই জানেন, এটা হবে না। ফিউচার, উইল মানেই ফিউচার, এটা হবে না। হিয়ের পরে হ্যাজ হয়, তাহলে হি হ্যাজ এ কোল্ড, ঠান্ডা লাগছে থেকে সে আসে নাই। আবার আই উইশ, তারপরে ওয়াজ বা ওয়ার ব্যবহারের প্রয়োজন পড়লে বারবার বলতেছি ওয়ার হবে, সেটাই হয়েছে। দেখেন বি নাম্বার। 182 খেয়াল করেন। আচ্ছা, জর্জ ইজ এ ডিটেকটিভ, জর্জ হচ্ছে একজন ডিটেকটিভ। হি লাইকস ড্যাশ মিস্ট্রি, সে মিস্ট্রি সলভ করতে পছন্দ করে। দুইটা ভার্ব থাকলে পরের ভার্বের সাথে আইএনজি যোগ হয়, আর যদি আইএনজি না থাকে তাহলে 2 প্লাস ভার্ব হয়। দেখি তো আইএনজি আছে কিনা। আইএনজি আছে, তবে 2 প্লাস আইএনজি, এটা কোনো স্ট্রাকচার না। 2 ছাড়া আইএনজি হইলে এটা হইতো, যেহেতু আইএনজি স্ট্রাকচারটা এখানে নাই, তাহলে 2 প্লাস ভার্ব, এটাই হচ্ছে উত্তর। এটাকে ইনফিনিটিভ বলে, এটাও আমরা ক্লাসে পড়ে আসছি। ঠিক আছে? হি ওয়ার্কড হার্ড, হি নট পাস, কঠোর পরিশ্রম করেও পাস করে নাই, এটা বিপরীত ধর্মী। ঠিক আছে না? মানে যেটা হওয়ার কথা সেটা না হয়ে অন্যটা হইলে দো অল দো হয়। আমি ধনী, আমি খুশি, কিন্তু আমি ধনী আমি খুশি না, যেটা হওয়ার কথা, খুশি হওয়ার কথা, সেটা না হয়ে যদি বিপরীতটা হয়, খুশি না, তখন সেই ক্ষেত্রে দো, অল দো এইগুলা বসে, এই যে অল দো এগুলা বসে। ঠিক আছে? সো অল দো হি ওয়ার্কড হার্ড, হি ওয়াজ নট পাস। ওয়াজ নট এভাবে নেগেটিভ হয় না, নেগেটিভ নট মানে নেগেটিভ না, এটা আমি আগেও ক্লাসে পড়াইছি আপনাদের উদ্দেশ্যে, আবারও বলতেছি। নেগেটিভ করতে হইলে ডু নট, ডাজ নট,
ডিড নট, এগুলা দিয়ে নেগেটিভ করতে হয়। ডু নট, ডাজ নট, ডিড নট, এটা নেগেটিভের নিয়ম। যেহেতু পাস্টে আছে তো ডিড নট হবে অ্যান্সার। ডিড নট কই আছে রে? এই লাস্টেরটাই আছে, ডিড আছে আর কোশ্চেনে নট আছে, ডিড নট। এই যে 183 অ্যান্সার। আই উইশের পর আবার পাস্ট টেন্স হবে, ওয়াজ বা ওয়ার থাকলে কোনটা দিব? ওয়ার দিব, বারবার একই জিনিস। দ্য টিচার আস্কড দ্য বয়, টিচার বয়কে জিজ্ঞেস করলো, টিচার বয়কে জিজ্ঞেস করে বললো যে কিছু লিখতে হবে। টিচার বয়কে জিজ্ঞেস করে আসলে কিছু লিখতে বললো। দ্য টিচার আস্কড দ্য বয়, যেহেতু একটা ভার্ব আছে, এরপরে যদি আর একটা ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি হইতে পারে, ইনফিনিটিভ হইতে পারে। সো যে কোনো একটা দিলেই আসলে এখানে অ্যান্সার হবে। আইএনজিটা দিলেও হবে, এটা দিলেও হবে। এখানে দিচ্ছে 6 নাম্বার, দ্য টিচার আস্কড দ্য বয় রাইটিং, ঠিক আছে, এটা দিলেও হবে। কিন্তু এখানে আস্কডের একটা নিয়ম আছে যেটা কিনা আমি আমার মেইন ক্লাসে শিখাইছিলাম, আমার মাত্র মনে পড়লো, সরি, মেইন ক্লাসে শিখাইছিলাম। কোনো কিছু বলা, মানে এই ক্লাসগুলা মোস্টলি 7, 8, 9 এরকম ক্লাসে হবে। আমাদের তো বর্তমানে 21 বা 22 নাম্বার ক্লাস চলতেছে মাস্টার বইয়ের। 7 বা 8 নাম্বার ক্লাসে এগুলা ছিল যে আস্কডের পর, বলার পর, টোল্ড, আস্কড, অ্যাডভাইসড, মানে কোনো কিছু বলার পর তখন আইএনজি ইনফিনিটিভ থাকলে আইএনজি কাটা দিয়ে ইনফিনিটিভকে গ্রহণ করতে হয়। নর্মাল ক্ষেত্রে, যেমন এটা নর্মাল ক্ষেত্র, নর্মাল ক্ষেত্রে যে কোনো একটা হয়, আইএনজি নাই, এটা তো আইএনজির গঠন হয় নাই। এখানে আইএনজির গঠন হয়েছে, ইনফিনিটিভেরও গঠন হয়েছে, কিন্তু এটা ব্যতিক্রম একটা নিয়ম, আস্কডের নিয়ম, ঠিক আছে। এটা আমার প্রিভিয়াস ক্লাস দেখবেন, সে অনুযায়ী আমি আবার বলতেছি, বলা, আস্কড, টোল্ড, এগুলার পর আসলে আইএনজি হয় না, ইনফিনিটিভ হয়, ঠিক আছে। এটা আমি দাগ দিয়ে রাখতেছি আপনাদের সুবিধার্থে, আপনারা বই থেকে এগুলা পড়বেন ইনশাল্লাহ। তারপর একটা খেয়াল করেন, আই গেভ আপ, এই যে এটা নর্মাল বিষয়, এখানে এক্সট্রা কোনো নিয়ম নাই। যেহেতু এক্সট্রা নিয়ম নাই তাহলে আইএনজি হলে আইএনজি হবে। এখানে আমরা আইএনজি দিতাম, কেন দিই নাই? এই আস্কডের নিয়ম আছে দেখে। এখানে এরকম এক্সট্রা কোনো নিয়ম নাই। আই গেভ আপ প্লেইং, আমি খেলা ছেড়ে দিছি। একটা ভার্বের পর আর একটা ভার্ব বসলে তার সাথে আইএনজি যুক্ত হয়, ভেরি সিম্পল। আর ভার্বের অবজেক্ট হিসেবে আইএনজি যুক্ত হলে এটা জিরান্ড হয়ে যায়। এটা কিন্তু আমরা 20 বা 21 নাম্বার ক্লাসে কিন্তু আমরা এই জিনিসটা পড়ছি। যারা কিনা রেগুলার ক্লাস করেন তারা জানবেন এটা জিরান্ড হয়েছে। বা রেগুলার ক্লাস না করলেও অন্তত এই কনসেপ্টটা তো সবাই জানি, একটা ভার্বের পর আরেকটা ভার্ব থাকলে আইএনজি যুক্ত হয়। কিন্তু এখানে হয় না কোনো বিশেষ ক্ষেত্র, আস্কডের কারণে, ঠিক আছে। তারপরে খেয়াল করেন, আচ্ছা, এইটা 187টা ব্যতিক্রম নিয়ম, এটা আসলে আপনাদের পড়ানো হয় নাই। এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। যতটুকু আমার মনে পড়ছে, পার্টিসিপল 3 প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ঠিক আছে। সো পারফেক্ট পার্টিসিপলের বিষয়টা আপনাদের পড়ানো হয় নাই। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং, HAVING, হ্যাভিং প্লাস V3, ঠিক আছে। দেখেন, হ্যাভিং প্লাস V3 এইটা ছাড়া ফেইলের V3 ফেইল একটাতেও নাই। সো এটা খুবই ব্যতিক্রম, ক্লাসেও পড়ানো হয় না। এতক্ষণ পর্যন্ত যত কঠিন বা ব্যতিক্রম ছিল ক্লাসে অন্তত পক্ষে পড়ানো হয়েছিল, কিন্তু এটা খুবই ব্যতিক্রম, ক্লাসেও পড়ানো হয় নাই। কাইন্ডলি এটা একটু কী করবেন, একটু মুখস্থ টাইপের করে রাখবেন, ইনশাল্লাহ, কিছু করার নাই। তারপর 188 নাম্বার দেখেন, ইউ উইল বি অ্যাবল টু সুইম, ইউ উইল বি অ্যাবল টু সুইম, এটা এই যে কন্ডিশনে পড়ছে, উইল যেহেতু আছে এটা কিন্তু ফার্স্ট কন্ডিশন হয়েছে। এটা একদম হুবাহু কমন কন্ডিশনাল সেন্টেন্স থেকে। যেহেতু উইল আছে ফার্স্ট কন্ডিশন, সেহেতু এই অংশে কী হবে? প্রেজেন্ট হবে। প্রেজেন্ট কি? প্র্যাকটিস। এছাড়া আর কোনোটা দেখেন কিন্তু প্রেজেন্ট নাই, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এটা নিয়ম না। আগের অংশ ফিউচার থাকলে পরের অংশ প্রেজেন্ট হয়, এটা কন্ডিশন, ইফের রুলস, ক্লাস এটা পড়ানো হয়েছে। ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে এখানে উইল না, উড থাকে, আর এখানে পাস্ট হয়, তখন প্র্যাকটিসড হয়, যে এইটা হয়, ঠিক আছে। এটা সেকেন্ড কন্ডিশন। যেহেতু ফার্স্ট কন্ডিশন উইল আছে, সো এটা ফার্স্ট কন্ডিশনের নিয়মে পড়ছে। আমরা 90 পর্যন্ত করব। দে স্টার্টেড, এই যে দেখেন, এই যে সেম টু সেম, এইটা গেভ আপটা কই গেল, এই যে 186, 189, সেম রুল। ভার্বের পর ইমিডিয়েটলি আরেকটা ভার্ব বসছে, আইএনজি। স্টার্টেডের পর ইমিডিয়েটলি আরেকটা ভার্ব বসছে, আইএনজি হবে, ঠিক আছে। স্টার্টেডের পর ইমিডিয়েটলি গ্যাপ, অবশ্যই রাইটিং, এছাড়া কোনোটার সাথে আইএনজি যুক্ত নাই। এ রুমার ওয়েন্ট দ্যাট, একটা গুজব ছড়াইছে যে, ঠিক আছে। এটা দ্যাটের নিয়মে পড়ছে, মানে টাইম ফ্রেমের নিয়মে। আগের অংশ যদি পাস্ট হয়, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট, টাইম ফ্রেমের নিয়মে এটা আসছে। তাহলে আমরা টাইম ফ্রেম একটু আগে না, এটা আমরা বিভিন্ন ক্লাসে টাইম ফ্রেমটা পড়ছি। একটা অংশ প্রেজেন্ট হলে পরেরটা পাস্ট, তারপরটা পাস্ট হইলে তার নিচেরটা হয় পাস্ট পারফেক্ট,
টাইম ফ্রেমের খুব সুন্দর ক্লাস আমরা রেগুলার করছি। যারা কিনা রেকর্ড ক্লাস করছেন অথবা লাইভ ক্লাস করছেন, টাইম ফ্রেমের কনসেপ্টটা কিন্তু সবাই জানেন। বারবার আপনারা দেখতেছেন যে এইটা বাদে সবগুলা কিন্তু আমাদের এই যাবৎ যতগুলা ক্লাস হয়েছে কোনো না কোনো ক্লাস থেকে কমন পড়ছে। যারা এখনও সবগুলা ক্লাস করেন নাই, বারবার বলতেছি রেকর্ড ক্লাসগুলো করে ফেলবেন। হ্যাঁ, আর যদি আমাদের কোর্সে ফ্রি কোর্সে ভর্তি হতে চান কমেন্টে জানাবেন। কোনো প্রশ্নের সমস্যা থাকলে সেটাও কমেন্টে জানাবেন। এর উমর ওয়েন্ট, গো এর পাস্ট হচ্ছে ওয়েন্ট, তাহলে একটা অংশ পাস্ট আছে, তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। কেন? দ্যাট একটা টাইম ফ্রেমে পড়ছে দেখে। হ্যাড চিটেড, এই দেখেন বি নাম্বার, দেখছেন টাইম ফ্রেমের নিয়ম অনুযায়ী। এ রুমর ওয়েন্ট দ্যাট শি হ্যাড চিটেড অ্যাট দ্য এক্সামিনেশন, একটা গুজব ছড়াইছে যে সে এক্সামিনেশনে নকল করছে। এই 90 পর্যন্ত তো আমরা 40টার মতো রাইট ফর্ম অফ ভার্ব এক্সারসাইজ কমপ্লিট করলাম। এর উদ্দেশ্য ছিল যারা এখানে রেগুলার ক্লাস করেন তারা যেন ভুলে না যান, তাদেরকে একটু রিভিশন দেওয়া, আর যারা এখানে রেগুলার ক্লাস করেন না তাদেরকে একটু তাগাদা দেওয়া যে আপনারা রেকর্ড ক্লাসগুলো করে ফেলেন, কারণ রেকর্ড ক্লাসগুলো না করলে এই ক্লাসগুলো আসলে বুঝতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট আবার লাইভ ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।